15 আগস্টের এই দিনে 1975 সালের 15 আগস্টে আমাদের স্বাধীন বাংলাদেশের যিনি স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সপরিবারে নিহত হয়েছিলেন। সেটা একটা মর্মান্তিক ঘটনা। এটা নিয়ে অনেক রাজনীতি আছে, অনেক কিছু আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রধান অভিযোগ, উনি একটা ফ্যাসিবাদের শাসনের কায়েম করেছিলেন, যাত্রা শুরু করেছিলেন বাকশাল গঠনের মাধ্যমে। উনি দেশ স্বাধীনতার পর ঠিকভাবে দেশ চালাতে পারেননি, ওনার প্রশাসন খুবই খারাপ ছিল, দেশে দুর্ভিক্ষ হয়েছিল, এমনকি উনি মুক্তিযুদ্ধকে ঠিকমতো উপলব্ধি করতে পারেননি, কারণ উনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। ওনার বিরুদ্ধে অনেকে এখন এমন অভিযোগও করেন যে উনি নাকি মুক্তিযুদ্ধ চাননি, উনি নাকি স্বাধীন বাংলাদেশও চাননি। এরকম অনেক অভিযোগ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা ইদানিং বেশ করেন, এবং এগুলো নানা রকম রাজনৈতিক প্রশ্রয়ের কারণে ফুলে ফেঁপে উঠেছে, এবং অনেককে এগুলি বলতেও শোনা যায়। এগুলি বললে কোনো প্রতিবাদক কেউ করে না, এমন বাস্তবতা বর্তমানে বাংলাদেশে আছে। এগুলো নিয়ে আলোচনা করলে বিস্তর আলোচনা করা যাবে, কিন্তু তার কোনোটাই আমি যাব না। আমি কেবল কতগুলি বেসিক পয়েন্টে যাব। বেসিক পয়েন্ট হলো এই যে আমি ধরে নিচ্ছি উনি শাসন ক্ষমতা ভালোভাবে চালাতে পারেন না, ধরে নিয়েছি না। আমি নিজেও ওই সময় ছিলাম, আমার তো তখন আমি ক্লাস 8-এ পড়ি। যেমন সেই 8-এ পড়াকালীন আমি দেখেছি যে বঙ্গবন্ধুর দুর্ভিক্ষ আমাদের সংসারের উপর দিয়ে গিয়েছে, আমরা ভীষণ কষ্টের মধ্যে ছিলাম। কাজে ওনার কুশাসনের সাক্ষী খোঁজার জন্য আমাকে দূরে যেতে হয় না, আমি নিজেই তার সাক্ষী। কিন্তু তারপরেও, এত কিছুর পরেও তার সাজা নিশ্চয়ই তার শিশুপুত্রকে পাওয়ার কথা না। তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে তার সাজা দেওয়া যেতে পারে না। তার স্ত্রী, তার পুত্রবধূ, তার সন্তান, শিশু সন্তান, তার দুইজন পুত্র সন্তান, একজন শিশু সন্তান, এবং এরা সবাইকে সপরিবারে হত্যা করা এবং তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে সপরিবারে নির্মূল করার যে নৃশংসতা, এটা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা আপনি দেখাতে পারবেন না। কিন্তু তার পক্ষেও কথা বলার মতো লোক আছে, এবং সে হত্যাকারীদেরকে নায়কে পরিণত করার প্রচেষ্টা কারো কারোর মধ্যে আমরা দেখি। সেটা নিয়ে একটা আলোচনা হলো, ওটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমার বক্তব্যটা হলো এই যে যেদিন উনি মারা গেলেন, সেই 15 আগস্ট নিয়ে কী কী নাটক আমাদের এই জীবনে দেখতে হলো। এখানে একটা ঘটনা বলি, আমার ব্যক্তিগত ঘটনা। গতকালকে 14 আগস্ট ছিল, গতকালকে আমার জন্মদিন ছিল, মানে 14 আগস্টে আমার জন্ম হয়েছে। তো গত 17 বছর মানে আওয়ামী লীগের আমল, পুরো আমলে, এবং আওয়ামী লীগের ওই আমলে, মানে 96 থেকে 2001, আমার অনেক বন্ধুবান্ধব আমাকে বলতো যে গুলি তো আপনার কানের কাছ দিয়ে গেছে। বললাম যে কেন? ওইকে যদি আর একদিন পরে আপনার জন্ম হতো তাহলে তো আপনি আপনার জন্মদিনই পালন করতে পারতেন না। দেখুন, তথ্যটা কিন্তু আসলে ভয়ঙ্কর, শুনতে হাসি বলছি আমরা। বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে 15 আগস্ট। এটা অবশ্যই একটা, আমার বিবেচনায় আমি মনে করি যে আমাদের এই ভূখণ্ডে এত বড় নৃশংস ঘটনা আর কখনো ঘটেনি, এটা আমি মনে করি পার্সোনালি। তো সেরকম নৃশংস ঘটনার দিনও তো এই পৃথিবীতে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে পৃথিবীতে। ওই দিনও কারো আনন্দের দিন হতে পারে অন্য কারণে, কারো জন্ম হতে পারে ওই কারণে, ওই দিন সে জন্মদিন পালন করতে পারে। ওই দিন বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে বলে কারো জন্ম হবে না, কেউ জন্মদিন পালন করতে পারবে না, এটা তো হয় না। কিন্তু আওয়ামী লীগের আমলে সেই জিনিসটা আমরা দেখেছি। অনেকে বলে থাকেন যে বেগম খালেদা জিয়ার জন্মদিন ছিল 15 আগস্ট, অনেকে বলেন এটা বানানো, অনেকে বলেন সত্য। আমার বিবেচনায় যদি এটা 15 আগস্ট ওনার বানানো জন্মদিন হয়, যদি সেই জন্মদিন উনি পালন করতে চান, আপনি বাধা দিবেন কোন আইনে, কোন বিবেচনায়? যদি কেউ একজন মহান নেতার মৃত্যু দিবসকে নিজের বানানো জন্মদিন হিসেবে উপস্থাপিত করে কেক কাটতে চান, যদি সেটা বানানো হয় তাহলে সেটা হবে তার সংকীর্ণতা। আর যদি তার জেনুইন হয় তাহলে তো আপনি এটা করতেই পারেন। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী শাসন আমলে এটা নিয়ে তারা অনেক নাটক করেছেন। সেই নাটকগুলো এমন এক পর্যায়ে গিয়েছিল যে শেষ দিকে খালেদা জিয়া নিজের থেকে বিরক্ত হয়ে বলেছিলেন, যাক, আমার জন্মদিন তোমাদের পালন করার দরকার নেই। বিষয়গুলো খেয়াল করুন, মানে একটা ঘটনাকে, যে ঘটনা পুরো জাতির জন্য নির্মম, পুরো জাতির জন্য দুঃখের, সেই দিবসকে জোর করে দুঃখ পালন করানোর জন্য ওই দিন কারো কোনো আনন্দ করার
নিষিদ্ধ হয়ে গিয়েছিল এই ভূখণ্ডে, সেটি কি স্বৈরাচারী আচরণ ছিল না? ছিল। আওয়ামী লীগের সমর্থকরা আমার সঙ্গে আমাদের কথা দুঃখিত হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। আমি তখন জনকণ্ঠ পত্রিকায় চাকরি করতাম একবার, আমি বলি আপনার এটা সম্ভবত 98 সালে। আমি ওই দিন একটা জাস্ট আমার আউট অফ মাই কিউরিয়াসিটি আমি একটা খোঁজ নিয়েছিলাম যে 15 আগস্ট রাতের বেলা আমি ঢাকা শহরে যতগুলি ক্লিনিক আছে আমি এই ক্লিনিকগুলিতে খবর নিয়েছিলাম যে ওই দিন সব মিলিয়ে ঢাকা শহরের এই ক্লিনিকগুলোতে কতজন মানব সন্তানের জন্ম হয়েছে। এটা প্রায় কয়েকশো ছিল। তা আমি একটা ফিগার পেয়েছিলাম এবং ওই সময় আমি একটা অদ্ভুত একটা দৃশ্য জানতে পেরেছি। সেটা হলো যে অনেক সন্তান সম্ভবা মা অথবা পিতা পরিবার তারা বলেছিল যে 15 তারিখে যদি বাচ্চা জন্ম হওয়ার কথা থাকে সম্ভব হলে একদিন আগে নিয়ে আসেন, ওই দিন নিয়ে আসলে আমি বাচ্চার জন্মদিন পালন করতে পারবো না। দেখুন এই ধরনের ঘটনাও এই দেশে ঘটেছে। তার ফলটা কি হয়েছে? ফল হয়েছে যে যখন ওই সরকারের পতন হয়েছে, যখন নতুন সরকার এসেছে, তখন 15 আগস্ট এটা একটা নিষিদ্ধ দিবসে পরিণত হয়েছে। আমরা দেখেছি, আমি যখন টেলিভিশনে চাকরি করতাম দেখতাম আগস্টের 1 তারিখ থেকে শোকের মাস এভাবে পুরো আগস্ট জুড়ে ওই টেলিভিশনের পর্দার মধ্যে একটা পপ আপ ঘুরতে থাকতো। এখন কোথায় সেই টেলিভিশনগুলি? আছে, সেই টেলিভিশনের মালিকরাও আছেন, কিন্তু এখন আর 15 আগস্টের প্রতি সেই শ্রদ্ধা কারো দেখি না। তাহলে ওই শ্রদ্ধাটা ছিল বানানো, ওই শ্রদ্ধাটা ছিল লোক দেখানো। ওই শ্রদ্ধাটা যদি লোক দেখানো হয়, এখন যে অশ্রদ্ধা দেখাচ্ছেন এটাও কি লোক দেখানো নয়? যদি আমি বলি আপনারা এটা যে এখন দেখাচ্ছেন না, তার পেছনে আপনাদের মতলব কাজ করছে, এবং সেই মতলব হলো বর্তমান সরকারকে খুশি রাখা। অন্তর্বর্তী সরকারকেও খুশি রেখেছেন, এই সরকারকেও খুশি রাখতে চাচ্ছেন। আমার প্রশ্ন, অন্তর্বর্তী সরকার ছিল একটা প্রতিহিংসাপরায়ণ সরকার আমার বিবেচনায়। তারা ওই 15 আগস্টকে, বঙ্গবন্ধুকে, সব আওয়ামী লীগকে, এদের বিরুদ্ধে এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ করতেন। সেই আচরণ বর্তমান সরকারের মধ্যে আমাদের দেখতে হচ্ছে কেন? এটা আমার একটা বেসিক প্রশ্ন। দেখুন, এর আগে গতবারের যে অগাস্ট মাস, 2025-এর যে অগাস্ট, সেদিন এই 32 নম্বরকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 32 নম্বরকে ভেঙে ফেলে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কারা করেছিল? সরকার না। কারা করেছিল? কতগুলো দুষ্কৃতকারী করেছিল। তাদেরকে থামানোর চেষ্টা সরকার করেনি, সরকার সেটা হতে দিয়েছে। এবং আমি তো মনে করি সরকারের প্রশ্রয় কেবল নয়, সরকারের সহযোগিতা সেটা সম্ভব হয়েছিল। তা নাহলে সেখানে ওই বুলডোজার কে এনেছিল? সরকারই বুলডোজার সাপ্লাই দিয়েছিল বলে আমার ধারণা। তো সেটাকে ভেঙে দেওয়া হলো। এবার আমরা কি দেখলাম? এবার আমরা দেখলাম যে 32 নম্বরের আশেপাশে কাউকে যেতে দেওয়া হয়নি। 32 নম্বরের প্রবেশ পথের সামনে যে রাস্তাটা, সে দেখুন 32 নম্বরে কিন্তু কিচ্ছু নেই, ওটা মাটির সঙ্গে গড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও বঙ্গবন্ধুর অনেক ভক্ত আছেন যারা সেখানে ওনাকে স্মরণ করে সেখানে যান, যে একজন ফুল দিতে চেয়েছিলেন, কাউকে ঢুকতে দেওয়া হয়নি, আটকে রাখা হয়েছিল। এবং একজন গিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে প্রথম আলো একটা নিউজ পড়লাম যে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার যুবক কারাগারে একজন গ্রেপ্তার করা হয়েছে, তারপর তাকে কারাগারেও পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি নিউজটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যেটা হয়েছিল, রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে গ্রেপ্তার হওয়া অর্ণব দাসকে, তার বয়স 32, কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। তারপরে এখানে বলা হচ্ছে যে সে কীভাবে গিয়েছিল। আজ সকাল 10টার দিকে অর্ণবকে আটক করা হয়। ওই যুবক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ দাবি করে। পুলিশ দাবি করছে, কিন্তু ওই যুবক বলছে এরকম জানা যায়নি। এই ঘটনায় ধানমন্ডি মডেল থানা উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন এবং অর্ণবকে গ্রেপ্তার দেখিয়েছেন। দেখুন, একটা কথা আপনি আমাকে বলুন, একজন লোক এক নেতার প্রতি, একটা রাজনীতির প্রতি তার এক ধরনের শ্রদ্ধাবোধ প্রকাশ করতে যে তিনি কিছু ফুল নিয়ে গেছেন সেখানে শ্রদ্ধা দেখাতে, এটাকে অপরাধ বিবেচনা করা হচ্ছে। এবং কেবল কী অপরাধ? এটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে পড়ে এই অপরাধটা। কোথাও শ্রদ্ধা জানানোর জন্য ফুল নিয়ে গেলে যে সন্ত্রাসী অপরাধের মতো কাজ হয়, এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে হয় বলে আমার জানা নেই, কিন্তু হচ্ছে এই দেশে।
হওয়াচ্ছে এই সরকার, আমরা কি বলবো? আমরা কি এটা গণতান্ত্রিক আচরণ বলবো? দেখুন, এটা হলো কি বাস্তবতা। এই বাস্তবতাকে মেনেই আমাদের এখন কাজ করতে হচ্ছে। আমি মনে করি আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলাম। সরকারে যারা আছেন তারাও সে আন্দোলনে ছিলেন, আমরাও সেই আন্দোলনে ছিলাম। কিন্তু সেই আন্দোলনের অর্থ এই না যে আপনারা একজন লোক ফুল নিয়ে কোথাও যাবে, কারোর প্রতি শ্রদ্ধা দেখাবে। ধরেন আপনার ফ্যামিলির একজন লোক, সে মারা গেছে, তার কবরে আপনি ফুল নিয়ে যাচ্ছেন, তার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাড়িতে আপনি ফুল নিয়ে যাচ্ছেন, সে যেখানে কাজ করতো থাকতো সেখানে আপনি ফুল নিয়ে যাচ্ছেন, তার জন্য দোয়া করছেন। অন্যায়? এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ডের পর্যায়ে পরে আপনারা ফেলছেন? কেন ফেলছেন? দেখুন, এই যে কাজগুলো, এগুলোর কিন্তু প্রত্যেকটা মুদ্রার একটা এপিঠ ওপিঠ আছে। আমরা কোনো পিঠি দেখতে চাই না, আমরা এই প্রতিহিংসার কোনো পিঠি দেখতে চাই না। আমরা ভাববো, আমরা বলবো সরকারকে, আপনি চিন্তা করুন, ভাবুন এই প্রতিহিংসা রাজনীতির থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। যতদিন আপনারা এই প্রতিহিংসা রাজনীতির চর্চা করবেন, ততদিন মনে রাখবেন এটা কিন্তু শেষ নাই, এটা মিউজিক্যাল চেয়ারের মতো চলতে থাকবে। প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বললে অনেক বলা যায়, আর বলবো না। আমি কেবল এটুকুই বলবো যে আমি মনে করি এই মিউজিক্যাল চেয়ারে যে প্রতিযোগিতা, খেলা, এর অবসান হওয়া উচিত। রাজনীতি করুন আপনার মতো, আরেকজনকে রাজনীতি করতে দিন। জনগণ সিদ্ধান্ত নেবে কোন রাজনীতি সঠিক, কোনটা বেঠিক। আপনি যদি গায়ের জোরে একটা বন্ধ করে দেন, তাহলে ইতিহাস কি বলে? ইতিহাস বলে এই ভূখণ্ডে কোনো রাজনীতিকে গায়ের জোরে বন্ধ করে দিয়ে কোনো সুফল পাওয়া যায়নি। সেই সুফল আপনারাও পাবেন না।